আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আসামি পক্ষের আত্মপক্ষ শুনানি যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজ দিন ধার্য করেন। ওই দিন আসামিরা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় এই মামলায় খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ফাজলে রাব্বি। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, রায়ের বিস্তারিত জানাবেন। রায়ের প্রতিক্রিয়ায় বেগম খালেদা জিয়া এবং আসামিদের পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম যেটি জানালেন যে এই মামলায় ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় যে মামলাটি দায়ের করা হয়েছিল, এখানে তৎকালীন এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য এবং তার সদস্যদের বিরুদ্ধে এবং বেগম খালেদা জিয়া এবং তার কয়েকজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। মূলত তৎকালীন যে ১/১১ সরকারের যে দুরভিসন্ধি ছিল খালেদা জিয়াকে রাজনীতি থেকে বের করা এবং এই ধরনের এই দুরভিসন্ধির থেকেই মূলত খালেদা জিয়াকে এই মামলায় আসামি করা হয়েছিল এবং দীর্ঘ ১৬ বছর ১৭ বছরের যে আইনি লড়াই শেষে আজ খালেদা জিয়া সহ যে ৮ জন আসামিকে খালাস দিলেন আদালত। আদালত তার রায়ের পর্যবেক্ষণে বলেছেন যে মূলত রাজনৈতিক হয়রানির জন্যই এই মামলাটি এতদিন পর্যন্ত চলেছে এবং আসামিদের যে বিভিন্ন সময় যে রিমান্ডে নেওয়া হয়েছে সেই রিমান্ডের বিষয়ে আদালত প্রশ্ন রেখেছেন এবং সন্দেহাতীতভাবে এই মামলায় কোনো এভিডেন্স প্রমাণিত না হয় আদালত আজকে সবাইকে খালাস দিয়েছেন। আজকে জানেন যে রায় যে এই মামলায় মোট ১১ জন আসামি ছিলেন। ১১ জনের মধ্যে ৩ জন মওদুদ আহমেদ সহ ৩ জন মারা যাওয়ায় তাদেরকে আগেই এই মামলা থেকে নাম বাতিল গেছে এবং বাকি যে ৮ জন ছিল তারাও আজকে খালাস পেলেন। আপনি এর আগে যেমনটি শুনেছিলেন যে এই মামলার আসামি তারেক রহমানের যেহেতু লন্ডনে রয়েছেন, তার আইনজীবী এখানটাতে খালেদা জিয়ার আইনজীবী আজকে এখানটাতে এই মামলায় উপস্থিত ছিলেন এবং সব মিলিয়ে যে তারা বলছেন যে আইনজীবীরা বলছেন যে তাদের বেগম খালেদা জিয়া সহ যে অন্যান্যদের যে দীর্ঘ হয়রানি করা হয়েছে এই হয়রানির প্রতিকার হিসাবে তারা যে তৎকালীন দুদক কর্মকর্তা তার বিচার দাবি করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। এই ছিল আমার কাছ থেকে বিশেষ জজ আদালত থেকে সবশেষ। রাব্বি, আপনাকে ধন্যবাদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে গোটা ক্যাম্পাস। আটক করা হয়েছে ৫ জনকে। সেনা, র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা কুয়েটের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন। বাইরের কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া হচ্ছে না। সংঘর্ষের ঘটনায় কুয়েটের উপাচার্য, উপ উপাচার্য এবং ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেয়া যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। গত রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়িত্ব নেবে না দল। কুয়েটে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ ঘটনার নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র শিবির ও জাতীয় নাগরিক কমিটি। এদিকে কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সতর্ক করেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে যারা বিশৃঙ্খলা করছে তাদের শাস্তির আওতায় আনা হবে। সকালে ঢাকার আদমজী স্কুল অ্যান্ড কলেজের তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের নির্বাচন করা এখন অবাস্তব। শুধু নিষিদ্ধ নয়, গণহত্যাকারী দলটি নির্মূল করতে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান আসিফ মাহমুদ। শুধু নিষিদ্ধ করেই একটি এরকম সংগঠনকে তার রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যায় না। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল ২০০৮ সালে, কিন্তু তাকে রাজনীতি করা থেকে বিরত করতে পারেনি। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত এবং এর পাশাপাশি সামাজিকভাবেও তাকে সামাজিক এবং আদর্শিকভাবেও তাকে এলিমিনেট করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকার সেগুলো নেবে। যে ফ্যাসিবাদের সময় যে ইভিল প্র্যাকটিসগুলো ছিল, ক্যাম্পাসে ছাত্রদের উপর নিপীড়ন,
নির্যাতন, গেস্ট রুম, গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল, ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল, সেগুলো আর কখনোই ফিরে না আসুক। এবং সেটা ফিরে না আসার জন্য সকল ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন সকলের প্রতি আমার আহ্বান থাকবে। ২৭তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে কাল রায় দেবেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। এর আগে গত বছর ৭ নভেম্বর ২৭তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনের পক্ষে করা আপিল শুনবেন বলে আদেশ বলা হয়েছে। এ সংক্রান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন। রাজধানীর উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় জড়িত পুরো চক্রকে শনাক্ত এবং গ্রেফতার করেছে পুলিশ। এখনো পর্যন্ত গ্রেফতার ৩ জনের পরিচয় পাওয়া গেছে, তবে গ্রেফতারের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। দুপুরের সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন ডিএমপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার রনক জাহান। তিনি বলেন, বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় রাজধানীর উত্তরায় মেহবুল হাসান এবং তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের সবাইকে শনাক্ত এবং গ্রেফতার করা হয়েছে। মোবারক হোসেন এবং রবি রায় নামে দুজনকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে আলফাজ নামে আরও একজনকে। আন্তর্জাতিক। ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধ এবং সম্পর্ক উন্নয়নে একমত হয়েছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে ছাড়াই সৌদি আরবে দুদেশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের মাধ্যমে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর আশা করছেন তারা। এই আলোচনায় ইউক্রেন এবং ইউরোপকে দূরে রাখার অভিযোগ নাকচ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকের খবরে সৌদি সফর স্থগিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইউক্রেনকে পুতিনের সাথে যুদ্ধে জড়ানো উচিত হয়নি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। প্রায় ৩ বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। এতে হাজার হাজার মানুষের প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ হলেও সংঘাত থামানোর উদ্যোগ নেয়নি কোনো দেশ। উল্টো বাইডেন প্রশাসন ও ইউরোপের নেতারা ইউক্রেনকে সহায়তা করে উস্কে দিয়েছেন পুতিনকে। তবে এই প্রথম যুদ্ধ বন্ধে আলোচনায় বসল ওয়াশিংটন ও মস্কো। যদিও সেখানে রাখা হয়নি ইউক্রেনকে, আমন্ত্রণ পায়নি জেলেনস্কির মিত্র দেশগুলোও। সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের 4.5 ঘণ্টা ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। এতে নেতৃত্ব দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রাশিয়ার সাথে ইউক্রেনের প্রাণঘাতী সংঘাত বন্ধ অনেকটা কঠিন হলেও এটি গুরুত্বপূর্ণ যাত্রার প্রথম ধাপ বলে দাবি মার্কিন কর্মকর্তাদের। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দুপক্ষই ওয়াশিংটন ও মস্কোতে দূতাবাস খোলা ও কর্মীদের ফিরিয়ে নেওয়া এবং ইউক্রেনের শান্তি আলোচনা এগিয়ে নিতে একমত হয়েছে। আশা করি দ্রুতই একটি ভালো সমাধান দেখতে পাবে বিশ্ব। রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেনের সাথে সমঝোতায় পৌঁছাতে প্রয়োজনে জেলেনস্কির সঙ্গে কথা বলবেন পুতিন। পুতিন নিজেই বলেছেন, দরকার হলে জেলেনস্কির সঙ্গে তিনি আলোচনা করতে প্রস্তুত। তবে ইউক্রেনে তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপরও যে কোনো সমঝোতার জন্য আলোচনা দরকার। শান্তি আলোচনায় ইউক্রেন ও ইউরোপকে দূরে ঠেলে দেওয়ার অভিযোগ নাকচ করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। আমি খুবই হতাশ। 3 বছর ধরে যুদ্ধ চলছে। আমি এতদিন প্রেসিডেন্ট থাকলে তা কখনোই হতে দিতাম না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত মানুষকে মরতে দেখিনি। খুব সহজেই এই লড়াই বন্ধ করা যেত। বাইডেন আলোচনার উদ্যোগ নিলে পুতিন কখনোই যুদ্ধ চালিয়ে যেতেন না। এই লড়াই বন্ধ করার ক্ষমতা আমার আছে।
এদিকে রিয়াদে যখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলে ঠিক সেই মুহূর্তে সৌদি আরব সফর বাতিল করে তুরস্কে যান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে বৈঠক করেন প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে। রিয়াদে রাশিয়া আমেরিকার বৈঠকটি আমাদের জন্য বিস্ময়কর। এতে আমাদের কোনো যায় আসে না। আমার অবস্থান সম্পূর্ণ সৎ ও খোলামেলা। এখন আমি সেখানে যাব না। সৌদি যুবরাজ সালমানের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আশা করি 10 মার্চ সরকারি সফরে যাব। দীর্ঘ 3 বছর পরে হলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আশার আলো দেখছেন অনেকে। তবে ইউরোপের নেতাদের বাদ দিয়ে ট্রাম্পের এই শান্তি আলোচনার উদ্যোগ কতটুকু সফল হবে তা নিয়েও আছে শঙ্কা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। খেলার খবর। করাচিতে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে বিকেলে মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। স্বাগতিকদের লক্ষ্য শিরোপা ধরে রাখা। অন্যদিকে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার ট্রফি ঘরে তোলার মিশন কিউইদের। দু দলের সবশেষ লড়াইয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। স্বাগতিকদের দুশ্চিন্তা বাবর আজমের ব্যাটিং ফর্ম নিয়ে। শেষ 21 ইনিংসে কোনো সেঞ্চুরি নেই এই ব্যাটারের। অন্যদিকে হারিস রফের ইনজুরি শঙ্কা থাকলেও অধিনায়ক বাবর আজম জানিয়েছেন খেলার মতো ফিট তিনি। তবে নিউজিল্যান্ড পাচ্ছে না লকি ফার্গুসন, বেন সিয়ার্স এবং রাচিন রবিন্দ্রকে। বিকেল 3টায় শুরু হবে খেলাটি। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।